ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এক্সাম তোমাদের একদমই সামনে চলে এসেছে এবং আমি আশা করছি তোমরা খুব ভালোই পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য থাকছে যেই পিবিএনই 2021-এর কোশ্চেন পেপার। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে আমাদের অ্যানাটমি ফিজিওলজি থেকে। ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টল ভলিউম ইজ কল্ড। ভেন্ট্রিকল এন্ড ডায়াস্টল ভলিউম বলা হয় প্রিলোডকে। প্রিলোড এবং আফটারলোড দুটো টার্মের সাথে আমরা পরিচিত। প্রিলোডের ক্ষেত্রে বলা হয় ভলিউম অফ ব্লাড ইন ভেন্ট্রিকলস অ্যাট এন্ড অফ ডায়াস্টল। তাহলে ডায়াস্টলের এন্ডে যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলস এর মধ্যে থাকছে সেটাকে আমরা প্রিলোড বলছি। আর আফটারলোডের ক্ষেত্রে বলি রেজিস্ট্যান্স লেফট ভেন্ট্রিকল মাস্ট ওভারকাম টু সার্কুলেট ব্লাড। তাহলে লেফট ভেন্ট্রিকলকে যে পরিমাণ রেজিস্ট্যান্স ওভারকাম করতে হয় ব্লাডকে সার্কুলেট করার জন্য, সেটাকে আমরা আফটারলোড বলছি। তাহলে প্রিলোড এবং আফটারলোড দুটো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় ডেফিনেশন তুলেও কোশ্চেন দেয়, দুটোকে তোমরা দেখে রেখো। নেক্সট, হুইচ থিওরি ওয়াজ প্রপোজড বাই কার্ল মার্কস। কার্ল মার্কসের থিওরি কোনটা? ফ্যাসিজম, কমিউনিজম, সোশিয়ালিজম অ্যান্ড বিহেভিয়ারিজম। কার্ল মার্কসের থিওরি হচ্ছে কমিউনিজম। এটা নেক্সট ইয়ারেও পরীক্ষাতে এসেছিল। ফটোসেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই ইজ মেড আপ অফ। ফটোসেন্সিটিভ অর্গান অফ হিউম্যান আই কি দিয়ে তৈরি? গুয়ানোসিন অ্যান্ড রেটিনল, অপসিন অ্যান্ড রেটিনল, অপসিন অ্যান্ড রেটিনল আর ট্রান্সডিউসিং রেটিন। তাহলে এখানে অপসিন এবং রেটিনাল রয়েছে, এই দুটো দিয়ে তৈরি হয় ফটোসেন্সিটিভ পার্ট অফ হিউম্যান আই। হুইচ ইজ আ মেকানিক্যাল ভেক্টর অফ হিউম্যান ইনফেকশন। হিউম্যান ইনফেকশনের জন্য মেকানিক্যাল ভেক্টর কোনটা? মসকুইটোস, টিকস, ফ্লাইস এবং সার্সিনি। তো মেকানিক্যাল ভেক্টরের কথা বলা হচ্ছে হিউম্যান ইনফেকশনের জন্য। মেকানিক্যাল ভেক্টর হচ্ছে ফ্লাইস। ফ্লাইসকে মেকানিক্যাল ভেক্টর বলা হচ্ছে। Furosemide is preferred over hydrochlorothiazide when hypertension is accompanied by। অর্থাৎ কখন আমরা হাইড্রোক্লোরোথায়াজাইডের থেকে ফ্রোসিমাইডকে বেশি প্রেফার করব? যখন হাইপারটেনশনের সাথে কি থাকবে? ব্রঙ্কিয়াল অ্যাজমা, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারকোয়াগুলোপ্যাথি আর কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে দেখো প্রত্যেকটা সিচুয়েশনেই আমরা হাইড্রোক্লোরোথায়াজাইড দিতে পারি, কিন্তু ল্যাসিক্স বা ফ্রুসিমাইড ইনজেকশন আমরা কোন জায়গাতে প্রেফার করব? কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের জায়গাতে। কেন? কারণ ফ্রুসিমাইড বা ল্যাসিক্স হচ্ছে লুপ ডায়োরেটিক্স এবং ডায়োরেটিক্স কি করে? আমাদের বডি থেকে ওয়াটার ভলিউম বা ওয়াটার কম্পোনেন্টকে বাইরে বের করতে হেল্প করে। তাহলে যখন হার্ট ফেলিওর থাকছে, হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমাদের এমনিতেই ভলিউম ওভারলোড থাকে, আমাদের কিডনির ওপরে প্রেশার থাকে, হার্টের উপরে প্রেশার পড়ছে পুরো ব্লাড সার্কুলেট করার জন্য। তাহলে যদি ব্লাড ভলিউমকে আমরা কমাতে পারি বা ওয়াটার কম্পোনেন্টকে কমাতে পারি তাহলে হার্টের জন্য একটু সুবিধে হয়। তো সেই কারণে কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে অর্থাৎ হার্ট ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ফ্রোসিমাইডকে প্রেফার করবো দেন হাইড্রোক্লোরোথায়াজাইড। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ অর্গানোফসফরাস পয়জনিং। ওপি পয়জনিং এর ক্ষেত্রে আমরা সব থেকে ইম্পর্টেন্ট কোন ড্রাগটা দেবো ট্রিটমেন্টের জন্য? অর্থাৎ ওপি পয়জনিং এর অ্যান্টিডোট কোনটা? এটা সবাই জানো। ওপি পয়জনিং এর ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন সালফেট ইউজ করছি। ইমিউনিটি প্রডিউসড বাই অ্যান্টিবডি ফর্মেশন ডিউরিং দ্য কোর্স অফ আ ডিজিজ ইজ। তাহলে এখানে বলছে যে কোন একটা কোর্স অফ ডিজিজের সময় যে ইমিউনিটি প্রডিউসড হয়, যে অ্যান্টিবডি তৈরি হয়, সেটাকে আমরা কি বলবো? অর্থাৎ কোন একটা ডিজিজ হয়েছে, ডিজিজের সময় যে প্রকার ইমিউনিটি তৈরি হয় সেটাকে আমরা এক কথায় কি বলবো? অ্যাক্টিভ ন্যাচারাল, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল, প্যাসিভ ন্যাচারাল আর প্যাসিভ আর্টিফিশিয়াল। তাহলে দেখো যখন কোনো ডিজিজের জন্য আমাদের কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যাক্টিভ ন্যাচারাল বলি। আর যদি কোনো ভ্যাকসিনের মাধ্যমে আমরা সেই ইমিউনিটিটা পাই তখন সেটাকে আমরা অ্যাক্টিভ আর্টিফিশিয়াল বলি। BRCA1 is associated with which cancer? BRCA1 যে জিন থাকে সেটা থাকে ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের জন্য। তাহলে এখানটায় ব্রেস্ট অপশন রয়েছে, তাহলে অ্যান্সার এটা হবে। লাং ক্যান্সারের জন্য মনে রাখবে P53 জিন অ্যাসোসিয়েটেড থাকে, এখান থেকেও মাঝে মধ্যে কোশ্চেন আসে। নেক্সট, দ্য মোস্ট কমন ফর্ম অফ ডাউন সিনড্রোম ইজ। ডাউন সিনড্রোমের মোস্ট কমন ফর্ম কোনটা? তাহলে ডাউন সিনড্রোমে আমরা ট্রাইজোমি 21 দেখতে পাই। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সোসিওলজি উইথ নার্সিং? সোশিওলজির সাথে নার্সিং এর রিলেশনশিপ কি? টু প্রোভাইড সলিউশন অফ সোশ্যাল প্রবলেম। সোশ্যাল প্রবলেমের সলিউশন কিন্তু আমরা নার্সিং এ খুঁজতে যাই না। টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার, আমাদের সমস্ত কিছু পেশেন্ট কেয়ারের সাথে রিলেটেড নার্সিং এর মধ্যে। টু এনরিচ হিউম্যান কালচার,
টু প্রোভাইড সলিউশন অফ ইন্টারন্যাশনাল প্রবলেমস। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার। একটা পেশেন্টের টোটাল কেয়ার দেওয়ার জন্য তার সোশিওলজিটা জানা দরকার। কেন? তার কালচার, তার নর্মস, তার ভ্যালুস, এগুলো কি রয়েছে সেগুলো কিছুটা জায়গাতে আমাদের কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের সাথে একটুখানি এফেক্ট করে বা একটুখানি সমস্যার সৃষ্টি করে। কোনো কোনো জায়গাতে কালচারাল মিল থাকে না বা কারোর ভ্যালুস সিস্টেমের কিছু গন্ডগোল থাকে। তো সেই জন্য সোশিওলজি যদি আমরা জানি তাহলে বিভিন্ন কালচার, বিভিন্ন সোসাইটিতে কিরকম কি হয় আলাদা আলাদা সেগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকবে। তো সেখানটায় আমাদের পেশেন্টের কেয়ার দিতে সুবিধে হবে। সেই জন্য এটার অ্যান্সার টু প্রোভাইড টোটাল পেশেন্ট কেয়ার। রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল। ব্লাডের পিএইচ যদি কমে যায় তাহলে কি হবে? রিডিউস দ্য রেট অফ হার্টবিট, রিডিউস ব্লাড সাপ্লাই টু ব্রেন, ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, আর ডিক্রিজ বাইকার্বনেট আউন্স বাই লিভার। ব্লাডের পিএইচ কমে গেলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে অ্যাফিনিটি সেটা কমে যাবে, তাহলে ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। সিরাম লেভেল অফ ড্রাগ ইজ মনিটর্ড বাই আ নার্স হোয়েন দ্য পেশেন্ট ইজ অন। তাহলে কোন সময় বা কোন ড্রাগ যদি আমরা দিই তাহলে তার ব্লাডের বা সিরামের লেভেলটা আমাদের মনিটর করতে হয়। এটাও ইজি কোশ্চেন। লিথিয়াম যখন আমরা দিচ্ছি, লিথিয়ামের জন্য আমাদেরকে সিরাম মনিটরিং করতে হয়, কারণ লিথিয়ামে হচ্ছে যে আমাদের থেরাপিউটিক ইন্ডেক্স ভীষণই কম। তো সেই জন্য কি হচ্ছে যে থেরাপিউটিক ইন্ডেক্স পেরিয়ে গেলে লিথিয়ামের টক্সিসিটি হয়ে যায়। নেক্সট, ক্লিয়ার ভিশন ডিপেন্ডস অন। ক্লিয়ার ভিশন কিসের ওপরে ডিপেন্ড করে? ক্লিয়ার ভিশন ডিপেন্ড করে রিফ্রাকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিপল অ্যান্ড অ্যাকোমোডেশন, এই তিনটে জিনিসের ওপর। মিস্টার সাধন বিশ্বাস is admitted in ophthalmic ward with blurring of vision and is diagnosed as a case of glaucoma. তাহলে ব্লার্ড ভিশনের জন্য মিস্টার সাধন বিশ্বাস অপথ্যালমিক ওয়ার্ডে ভর্তি হয়েছে এবং তার কি হয়েছে? গ্লকোমা। হুইচ অফ দ্য ফলোয়িং মেডিকেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লকোমা? গ্লকোমার জন্য কোন ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড জানতে চেয়েছে। পাইলোকার্পিন, অ্যাসিটাজোলামাইড, অ্যাট্রোপিন সালফেট এবং জালান্টান। তাহলে এই যে অ্যাট্রোপিন সালফেট রয়েছে, অ্যাট্রোপিন সালফেট ড্রাগটা কি করে? পিউপিলটাকে ডায়ালেট করে। তাহলে পিউপিল যদি ডায়ালেট করে, আমাদের অলরেডি গ্লকোমা রয়েছে, তাহলে গ্লকোমাতে অ্যাঙ্গেল ক্লোজ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে পিউপিল যদি ডায়ালেট হয় তাহলে সেই অ্যাঙ্গেল আরো ছোট হয়ে যাবে, অ্যাঙ্গেল আরো বড় হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল আরো বড় হয়ে গেলে ওই যে ক্লোজড অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাঙ্গেলটা আরো ছোট হয়ে যাচ্ছে। তো সেই ছোট হয়ে যাওয়ার কারণে যে মানে যে প্রেশারটা রয়েছে, ইন্ট্রাঅকুলার প্রেশার, সেই প্রেশারটা আরো ইনক্রিজ করবে। তাহলে অ্যাট্রোপিন সালফেট আমরা দিতে পারি না গ্লকোমার ট্রিটমেন্টের জন্য। পাইলোকার্পিন ইউজ করা হয়, টিমোলল ইউজ করা হয়, এগুলো আমাদের গ্লকোমার ট্রিটমেন্টের জন্য আমরা ইউজ করি। প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড ইজ নোন অ্যাজ। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ব্লাডে প্রেজেন্ট থাকলে তাকে কি বলা হয়? অপশনে রয়েছে ব্যাকটেরিমিয়া, সেপ্টিসেমিয়া, টক্সিমিয়া এবং অল অফ দিস। ব্যাকটেরিমিয়া এবং সেপ্টিসেমিয়া নিয়ে ভীষণ কনফিউশন হয়। একটা বইতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি ব্লাডে প্রেজেন্ট থাকে সেটাকে আমরা ব্যাকটেরিমিয়া বলি, এবং সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি ব্লাডের মধ্যে মাল্টিপ্লাই করে এবং ডিজিজ সৃষ্টি করে, অর্থাৎ একটা টক্সিসিটি তৈরি করছে, তখন সেটাকে সেপ্টিসেমিয়া বলা হয়। তো এই কনসেপ্টটা বইতে রয়েছে, কিন্তু এখানটায় আমাদের বোর্ড থেকে অ্যান্সার দিয়েছিল এটা সেপ্টিসেমিয়া। তো এবার তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা অ্যান্সার করো। ভমিটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইন। ভমিটিং সেন্টার কোথায় সিচুয়েটেড? ভমিটিং সেন্টার রয়েছে মিডল অবলঙ্গাটাতে। নর্ম ইজ। নর্ম বলতে কি বোঝায়? কালচার অফ আ সোসাইটি, গাইডলাইন ফর সোশ্যালাইজেশন, স্পেসিফিক গাইড টু অ্যাকশন, গাইডলাইন ফর সোশ্যাল ইন্টারাকশন। নর্ম বলতে বোঝায় স্পেসিফিক গাইড টু অ্যাকশন, অর্থাৎ একটা অ্যাকশন কিভাবে করতে হয় তার একটা গাইড দেওয়া হচ্ছে, সেটাকেই নর্ম বলা হয়। হুইচ ওয়ান ইজ আ কম্পারেটিভলি পুয়ার সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় কম থাকে? আমলা, গুয়াভা, ড্রামস্টিক, লিভার, আমারান্থ লিভ। আমলা তো একদমই রিচের সোর্স বলা হয়, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি এর কথা বলা হচ্ছে। আমারান্থ লিভ যেটা রয়েছে এখানটা অ্যাসকর্বিক অ্যাসিড কম থাকে। দ্য অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার ইন পার্সোনাল কন্ট্যাক্ট, এটাকে কি বলা হয়? কাস্টম, ইনস্টিটিউশন, ফোকওয়েজ আর কালচার। তো যখন সবাই একসাথে মিলিয়ে কোনো একটা কাজ করছি, অ্যাকসেপ্টেড ওয়েজ অফ ডুইং থিংস টুগেদার, সেটাকে কাস্টম বলা হয়। হুইচ সেল অর্গানেলি ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন। হরমোন প্রোডাকশনের জন্য কোন সেল অর্গানেলটা রেসপন্সিবল? সেন্ট্রিওলস রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া আর গলগি অ্যাপারেটাস। এটা নিয়েও একটু কনফিউশন রয়েছে, কারণ বোর্ড থেকে এটার অ্যান্সার দেওয়া রয়েছে সেন্ট্রিওল।
কিন্তু আমরা যদি চারটে অপশন দেখি, সেখানে হরমোন প্রোডাকশনের মেন সাইট যদি বলা হয় সেটা হচ্ছে গলগি অ্যাপারেটাস। এবং মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি যে এটাকে এনার্জি প্রোডাকশন বা সেলের পাওয়ার হাউস বলা হয়। গলগি অ্যাপারেটাসের মধ্যে মেনলি প্রোটিন সিনথেসিস হয়, বা যেটা হরমোন, সরি প্রোটিন সিনথেসিস নয়, গলগি অ্যাপারেটাসের মধ্যে হরমোন প্রোডাকশন হচ্ছে। মেনলি যে স্টেরয়েড হরমোন গুলো থাকে সেগুলো গলগি অ্যাপারেটাসের মধ্যে তৈরি হয়। আর বাকি রয়েছে সেন্ট্রিওল। সেন্ট্রিওলস মেনলি সেল ডিভিশনের জন্য হেল্প করে। সেন্ট্রিওলস এর মধ্যে যে স্পিন্ডেল ফাইবার তৈরি হয় সেল ডিভিশনের সময়, সেটার জন্য মেনলি সেন্ট্রিওল রেসপন্সিবল রয়েছে। তো তোমরা দেখো এটার অ্যান্সার কি হওয়া উচিত বলে তোমাদের মনে হয়। রস উইলসনে কিন্তু এটা গলগি অ্যাপারেটাসই বলা রয়েছে। নেক্সট কোশ্চেনে চলো। ইউজ অফ ল্যাটেক্স গ্লাভস ডিউরিং ব্লাড কালেকশন প্রোটেক্ট আস ফ্রম। ল্যাটেক্স গ্লাভস আমরা পরছি ব্লাড কালেকশনের সময়, সেটা আমাদেরকে কি থেকে প্রোটেক্ট করছে? অ্যাক্সিডেন্টাল নিডল ইনজুরি, মাইক্রোটোম ইনজুরি, পেশেন্ট অ্যাসেপসিস আর বডি ফ্লুইড। তাহলে এটা বডি ফ্লুইড হবে, কারণ নিডল ইনজুরি তো প্রিভেন্ট করতে পারবে না। তো ব্লাড কালেকশনের সময় বডি ফ্লুইডে যাতে এক্সপোজার না হয় সেটা থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে। A drug which is generally administered in standard doses without being needed for dose individualization. তাহলে এখানে বলছে যে একটা স্ট্যান্ডার্ড ডোজে আমরা যেই ড্রাগটা দিয়ে থাকি, যেটাকে কোনোভাবে ভাঙাভাঙি বা হিসেব করার প্রয়োজন পড়ে না। তাহলে দেখো প্রেডনিসোলোন রয়েছে, মেবেন্ডাজোল রয়েছে, ডিগক্সিন আর ইনসুলিন। তাহলে অ্যান্সার বুঝতে পারছো, মেবেন্ডাজোল বা অ্যানবেন্ডাজোল হবে। অ্যালবেন্ডাজোল আমরা সবসময় 400 mg দিয়ে থাকি, এটাতে ভাঙাভাঙি করা বা কম বেশি করার কোনো ব্যাপার থাকে না। তাহলে অ্যান্সার এটা মেবেলডাজোল হবে। ভেরি লো সোডিয়াম ডায়েট ইজ রেকমেন্ডেড ফর পেশেন্টস উইথ। কাদের ক্ষেত্রে খুব লো সোডিয়াম ডায়েট দেওয়া হয়? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিভিয়ার ইডিমা, হাইপারটেনশন আর অল অফ দ্য অ্যাবভ। তাহলে হাইপারটেনশনে সোডিয়াম কম দিতে হয়। ইডিমা হলে আমাদেরকে সোডিয়াম কম দিতে হয়, কারণ সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, সেখানে ইডিমা আরো বেড়ে যাবে। আর হার্ট ফেলিওরের ক্ষেত্রেও ভলিউম ওভারলোডের একটা ব্যাপার থাকে, সেখানেও সোডিয়াম আমাকে কম দিতে হবে। তাহলে অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ। দ্য অ্যান্টিডোটস অফ মরফিন সালফেট ইজ। মরফিন সালফেটের অ্যান্টিডোট কি? এটা হচ্ছে নালোক্সোন হাইড্রোক্লোরাইড। কার্ডিয়াক সাইকেল নিডস হাউ মাচ টাইম টু কমপ্লিট। কতক্ষণের মধ্যে কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হয়? 0.8 সেকেন্ডে কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হচ্ছে। হরমোনস দ্যাট রেগুলেট দ্য গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি অফ সাইজ অ্যান্ড শেপ অফ বোনস আর অল এক্সেপ্ট। তাহলে এখানে বলছে যে সমস্ত হরমোনগুলো বোনসের সাইজ অ্যান্ড শেপ গুলোকে রেগুলেট করে, তার মধ্যে কোনটা পড়ে না, এক্সেপ্ট রয়েছে। গ্রোথ হরমোন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন আর ক্যালসিটোনিন। তাহলে দেখো গ্রোথ হরমোন, ক্যালসিটোনিন আর থাইরক্সিন এই তিনটেই কিন্তু একসাথে রিলেট রয়েছে, কিন্তু অ্যাড্রিনালিনের কোনো ভূমিকা এখানটায় নেই। তাহলে এটার অ্যান্সার অ্যাড্রিনালিন হবে। Mr. Ranjan Sen, a 48-year gentleman, is admitted in ICU with acute chest pain and is diagnosed as a case of anterior wall MI. তাহলে acute chest pain এর একটা patient 48 years old, anterior wall MI হয়েছে। To relieve his pain following medication will be administered to Mr. Sen. তাহলে anterior wall MI এর chest pain প্রিভেন্ট করার জন্য বা chest pain কে কমানোর জন্য আমরা কোন ড্রাগ দেব? তাহলে chest pain এর পেশেন্টদেরকে আমরা মরফিন সালফেট দিয়ে থাকি। Next, functions of nerve plexus found in layers of alimentary tract is. তাহলে নার্ভ প্লেক্সাস এর ফাংশন alimentary tract এ পাওয়া যায়, কি রয়েছে? Digestion of food, elimination of food, contraction and relaxation of muscle to push the content of the tract forward or to stimulate enzymatic secretion. তাহলে এলিমেন্টারি ট্র্যাক্টের মধ্যে যে নার্ভ প্লেক্সাস রয়েছে তার কাজ হচ্ছে ফুড যে প্রোডাক্টটা রয়েছে সেগুলোকে নিচের দিকে পুশ করা। তাহলে contraction and relaxation of muscle to push the content of the tract forward. What precaution a nurse will take while administering injection caesial? It should be administered. তাহলে ইনজেকশন কেসিএল দেওয়ার সময় আমাদের কি মনে রাখতে হয়, এটা কিভাবে দেওয়া উচিত? আইভি বোলাস দেবো, নাকি শর্ট আইভি দেবো, না ফাস্ট আইভি দেবো, নাকি স্লো আইভি দেবো? তাহলে ইনজেকশন কেসিএল কখনোই আমরা ফাস্ট বা শর্ট আইভি বা আইভি বোলাসে দিই না, সবসময় আমরা স্লো আইভি দিই, আইভি ফ্লুইডের মধ্যে দিই, পেরিফেরালে দেওয়া উচিত নয়, সেন্সরে দেওয়া উচিত। নেক্সট, which of the following medicines belong to the group of proton pump inhibitor? PPI, প্রোটন পাম্প ইনহিবিটরের সব থেকে সহজ হচ্ছে যে আমাদের প্যান্টোপ্রাজল। প্যান্টোপ্রাজল হচ্ছে পিপিআই, তাহলে এখানে প্যান্টোপ্রাজল নেই, র্যাবিপ্রাজল রয়েছে, তাহলে অ্যান্সার র্যাবিপ্রাজল হবে। র্যানিটিনিন হচ্ছে আমাদের H2 ব্লকার। আচ্ছা, দ্য পজিটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন ইজ। গ্যাস গ্যাংগ্রিন কার জন্য হয়? ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। রিসেপ্টর সাইটস ফর নিউরোট্রান্সমিটার্স আর প্রেজেন্ট অন। নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর সাইট কোথায় প্রেজেন্ট থাকে? প্রিসাইনেপটিক মেমব্রেন, টিপস অফ অ্যাক্সন,
পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন নাকি মেমব্রেন অফ সাইন্যাপটিক ভেসিকল? দেখো রিসেপ্টর সাইট বলেছি নিউরোট্রান্সমিটারে, তাহলে একটা থেকে পরেরটায় যখন যাচ্ছে সেখানে রিসেপ্টর থাকবে, একটা জায়গা থেকে বেরিয়ে পরেরটায় পৌঁছবে, তাহলে এটা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে থাকবে রিসেপ্টর সাইট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? ভ্যাকসিন ভীষণই ইম্পর্টেন্ট টপিক তোমাদের এক্সামের জন্য, এবং ভ্যাকসিন থেকে একটা যা কোশ্চেন আসি, ভ্যাকসিন কোথায় কিভাবে স্টোর করা হয় সেখান থেকে শুরু করে ভ্যাকসিন আমরা কোন রুটে দিচ্ছি, কোন ডিজিজের জন্য কোন ভ্যাকসিন দিচ্ছি, এই সমস্ত রিলেট করে ভ্যাকসিন থেকে একটা কোশ্চেন এক্সামে আসে। তাহলে এখানে বলছি যে কোনটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন নয়, বিসিজি, ওরাল পোলিও, মিজলস আর ডিপথেরিয়া। তাহলে ডিপথেরিয়াটা হচ্ছে আমাদের মানে লাইভ ভ্যাকসিন নয়, বিসিজি, মিজলস, ওরাল পোলিও এগুলো সমস্ত লাইভ ভ্যাকসিন। পেলেগ্রা ইজ দ্য ডিজিজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, নিয়াসিনের ডেফিসিয়েন্সির জন্য পেলেগ্রা রোগ হয়, এটা একদম মুখস্থ, তাই তো? আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং বোন ইজ এল শেপড? এল শেপের বোন কোনটা? ম্যাক্সিলা, স্টেপিস, প্যালাটাইন আর এথময়েড। প্যালাটাইন, আমাদের মাউথে যে প্যালাটাইন বোন রয়েছে সেটা এল শেপের হয়। The amount of blood per minute received by brain and heart in adults are respectively. তাহলে ব্রেন এবং হার্ট আমাদের প্রত্যেক মিনিটে যে অ্যামাউন্ট অফ ব্লাড পায় তার অ্যামাউন্টটা জানতে চেয়েছে। এটা হচ্ছে 750 ml এবং 250 ml। PEM, protein energy malnutrition is mostly widespread in India among children. তাহলে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনটা কোন বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই ইন্ডিয়াতে? 6 মাস থেকে 3 বছর, 3 থেকে 5 বছর, 5 থেকে 10 বছর এবং মোর দেন 10 ইয়ার্স। তাহলে এটার অ্যান্সার 6 মান্থ থেকে 3 ইয়ার্স হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড? সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনটা? মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, আর্জিনিন আর লাইসিন। তো এটা আর্জিনিন হবে। সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেন্সিয়াল, এই তিনটে চার্ট একদম সুন্দর করে মুখস্থ করে নেবে। দ্য ড্রাগ অফ চয়েস ইন ট্রিটিং মাইথিনিয়া গ্র্যাভিস ইজ, মাইথিনিয়া গ্র্যাভিসের জন্য কোন ড্রাগ দেওয়া হয়? অ্যাট্রোপিন সালফেট, নিওস্টিগমিন, এড্রোফোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম কার্বনেট। মাইথিনিয়া গ্র্যাভিসের জন্য নিওস্টিগমিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, আর এড্রোফোনিয়াম ক্লোরাইড ইউজ করে আমরা এড্রোফোনিয়াম টেস্ট করি বা টেনসিলিয়ান টেস্ট বলা হয়, সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করি যেটা মাইথিনিয়া গ্রেভিস নাকি অন্য কোনো ডিজিজ। সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন, তাহলে এটা হচ্ছে ভ্যালু সিস্টেম। ভ্যালু সিস্টেমে চেঞ্জ হলে তবেই আমরা বলবো যে সোশ্যাল চেঞ্জ হয়েছে, এবং এই কোশ্চেনটা আগামী এক্সামেও রিপিট হয়েছে। A patient in terminal phase is admitted to a hospice center for which type of care? তাহলে এন্ড স্টেজে বা টার্মিনাল ফেজে আমরা কি রকমের কেয়ার দিয়ে থাকি? প্যালিয়েটিভ কেয়ার, কিউরেটিভ কেয়ার, এমার্জেন্সি কেয়ার নাকি প্রাইমারি কেয়ার? এন্ড এজে মানে এন্ড স্টেজে যে সমস্ত কেয়ার দেওয়া হয়, যেখানে পেশেন্টকে আমরা মানে কেয়ার দিচ্ছি, সেখানে ট্রিটমেন্টের থেকে কেয়ারটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটাকে আমরা প্যালিয়েটিভ কেয়ার বলি। দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ, অ্যামনিওটিক ফ্লুইডের কালার কি? নর্মাল কালারের কথা জানতে চেয়েছে। ক্লিয়ার, পেল, স্ট্র কালার, এটা নর্মাল কালার। ডার্ক কালার, ইয়েলো কালার, এগুলো নর্মাল কালারের মধ্যে পড়ে না। অ্যাবনর্মাল যে সমস্ত অ্যামনিওটিক ফ্লুইডের কালারগুলো হয়, অর্থাৎ কোন জায়গাতে কিরকম কালার চেঞ্জ হয়, সেটাও ইম্পর্টেন্ট, তোমরা পড়বে। মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম ইন প্রেগনেন্সি, মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ায় সব থেকে বেশি হয়, এবং অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা আয়রন ফলিক অ্যাসিডের ট্রিটমেন্ট দিচ্ছি, থ্রু আউট প্রেগনেন্সিতে দেওয়া হচ্ছে। ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ হুইচ অফ দ্য ফলোইং শুড অকার? একদম ইনিশিয়াল ফেজে কি হয়? এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস, এস্টাবলিশিং থেরাপিউটিক কন্টাক্ট, এক্সপ্লোরিং অল্টারনেট বিহেভিয়ার্স আর ইভালুয়েটিং প্ল্যান অফ অ্যাকশন। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে কি আমরা ভার্বালাইজ করব ফিলিংস গুলো, নাকি প্রথমে আমরা একটা থেরাপিউটিক কন্টাক্ট তৈরি করব? দেখো, প্রথমে তো পেশেন্ট আমার কাছে এলো, এসেই কি আমি প্রথমে কন্টাক্টের কথা বলবো? আগে তো তার প্রবলেম কি রয়েছে সেগুলো আমাকে শুনতে হবে, তাই না? তার প্রবলেম কি রয়েছে, সে কি জন্য আমার কাছে এসেছে, তার প্রবলেম, তার ফিলিংস গুলো কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেটা আমরা আইডেন্টিফাই না করে প্রথমে কি আমরা কন্টাক্ট তৈরি করতে পারবো? তাহলে আহ প্রথমেই আমরা থেরাপিউটিক কন্টাক্ট করতে পারবো না, প্রথমে আমাকে তার ফিলিংস গুলোকে শুনতে হবে, তার প্রবলেম গুলোকে শুনতে হবে। তাহলে এটার অ্যান্সার কিন্তু অপশন এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ ইজ, কমিউনিটি হেলথে লেটেস্ট ইনক্লুশন কি হয়েছে? ফেল্ট নিড অফ পিপল, অ্যাট ডোর স্টেপ, ইকোনমিক্যাল নাকি কমিউনিটি পার্টিসিপেশন? তাহলে লেটেস্ট ইনক্লুশন হচ্ছে ডোর স্টেপে আমরা কেয়ার দেবো। কমিউনিটি হেলথে আমরা ডোর স্টেপে কেয়ার দিই, একদম বাড়ি দরজায় গিয়ে পৌঁছে যাই। রিস্ক ফ্যাক্টরস অফ ডেভেলপিং স্পন্টিনিয়াস নিউমোথোরাক্স ইনক্লুড, অর্থাৎ স্পন্টিনিয়াস নিউমোথোরাক্স কোথায় কোথায় ডেভেলপ হতে পারে?
ফার্স্ট অপশন হচ্ছে ব্যারোট্রমা। ব্যারোট্রমা বলতে বোঝায় যে যেখানে প্রেশারের জন্য ট্রমা হচ্ছে, মেনলি লাংস ইনজুরির কথা বলা হচ্ছে। তো প্রেশারের জন্য যদি ট্রমা হয় সেখান থেকে স্পন্টিনিয়াস নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে কোকেন ইউজ। কোকেন ইউজের ক্ষেত্রে মেনলি ইনহেলেশন করা হচ্ছে, তো ইনহেলেশনের ক্ষেত্রে কোকেন ইনহেলেশন করলে সেখান থেকেও স্পন্টিনিয়াস নিউমোথোরাক্স হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা অপশন রয়েছে ম্যালিগনেন্সি। তো ম্যালিগনেন্সির ক্ষেত্রে রেয়ার, কিন্তু তা সত্ত্বেও হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানটায় অল অফ দিস অপশন রয়েছে এবং এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার। তো এটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা 8 মার্চ অবজার্ভ করে থাকি। ফোর্সফুল গোল ওরিয়েন্টেড অ্যাকশন অ্যালং উইথ রেজ, অ্যাঙ্গার অর হস্টিলিটি ইজ টার্মড অ্যাজ। তাহলে এখানে বলা হচ্ছে যে রেজ, অ্যাঙ্গার এবং হস্টিলিটি। তাহলে অ্যাগ্রেশন রয়েছে, ক্যাটাটোনিক রিজিডিটি রয়েছে, কনভালশন এবং ডিনায়াল। তো অ্যাঙ্গার দেখেই মোটামুটি আমরা বুঝতে পারি যে এটা অ্যাগ্রেশন হতে চলেছে। Next, in vitamin A prophylaxis program, the dose of vitamin A administered as। ভিটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কত ডোজ দিয়ে থাকি? তো এক্ষেত্রে আমরা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ডোজ দিয়ে থাকি। How does the nurse pull the patient's ear when administering ear drops to a 8 years old baby? 8 বছরের বাচ্চার জন্য আমরা কিভাবে ইয়ার পিনাকে পুল করব? তাহলে এটা আপওয়ার্ড এবং আউটওয়ার্ড হবে। The first dose of MR vaccine to be administered at the age of। প্রথম আমরা MR ভ্যাকসিন দিয়ে থাকি 9 মান্থে, তাহলে এটা 9 to 12 মান্থ হবে। At present the sex ratio in India। At present sex ratio রয়েছে 9:43। Persistent and recurrent thought, idea or impulse that can be eliminated from consciousness by logic or reasoning is known as। তাহলে এখানে বলা হচ্ছে একটা পারসিস্টেন্ট এবং রিকারেন্ট থট। পারসিস্টেন্ট মানে যেটা রয়ে যাচ্ছে, রিকারেন্ট মানে যেটা বারবার আসছে। থট, আইডিয়া অর ইম্পালস দ্যাট ক্যান বি এলিমিনেটেড ফ্রম কনসাসনেস বাই লজিক অর রিজনিং। তাহলে যেটাকে আমরা লজিক বা রিজনিং দিয়ে দূর করতে পারি। তাহলে ওভার অ্যাক্টিভিটি, অবসেশন, ফোবিয়া এবং ওরিয়েন্টেশন। তাহলে এটাকে আমরা অবসেশন বলবো, কারণ এই যে রিপিটেটিভ থট বা পারসিস্টেন্ট রিকারেন্ট থট এটাকে আমরা অবসেশন বলে থাকি। নেক্সট কোশ্চেন রয়েছে, আ পেশেন্ট শিডিউল ফর ইলেকট্রোকনভালসিভ থেরাপি অ্যাট 9 AM ইজ ডিসকভার্ড ইটিং ব্রেকফাস্ট অ্যাট 8 AM। 9টার সময় ইসিটি রয়েছে, তো পেশেন্টকে দেখছি আমরা 8টার সময় খাচ্ছে। তাহলে এটা দেখার পরে আমাদের নার্সিং অ্যাকশন কি হবে? দ্য নার্স গিভস নোটিস টু দ্য পেশেন্টস ফিজিশিয়ান অফ দ্য সিচুয়েশন এন্ড ক্যান্সেল। তাহলে নার্স এই সিচুয়েশনটা নোটিস করলো এবং সেটা ফিজিশিয়ানকে জানালো এবং ইসিটিটা ক্যান্সেল করলো। দ্য নার্স রিমুভস দ্য ব্রেকফাস্ট ট্রে অ্যান্ড অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু দ্য ইসিটি প্রসিডিওর। তাহলে নার্স কি করলো? ব্রেকফাস্ট ট্রেটা সরিয়ে রাখলো এবং পেশেন্টকে নিয়ে গেল। নার্স অ্যালাউস দ্য পেশেন্ট টু ফিনিশ ব্রেকফাস্ট এন্ড রিশিডিউল ইসিটি ফর 10 AM। নার্স কি করলো? ব্রেকফাস্টটাকে ফিনিশ করতে দিল এবং সেটাকে রিশিডিউল করে দিল 10 AM এর জন্য। আরেকটা অপশন রয়েছে, দ্য নার্স ইনক্রিজেস দ্য পেশেন্টস ফ্লুইড ইনটেক টু ফেসিলিটেট দ্য ডাইজেস্টিভ প্রসেস। তাহলে লাস্ট অপশন বলছে নার্স কি করছে? ফ্লুইড ইনটেক বাড়িয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায়। তাহলে এখানে বলো কি হবে? ইলেকট্রোকনভালসিভ থেরাপির জন্য একটা এনপিএম স্ট্যাটাসের প্রয়োজন হয়। তাহলে পেশেন্ট যদি ব্রেকফাস্ট করে নেয় আর 8টার সময়, তাহলে 9টার সময় অপারেশনটা হওয়া ইসিটি দেওয়া পসিবল নয়। তো সেখানে 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা এনপিএম এ কিন্তু ইসিটি হয় না। তাহলে আমার অপশন হবে যে আমি ফিজিশিয়ানকে জানাবো এবং ইসিটিটাকে ক্যান্সেল করব। এরপর ফিজিশিয়ান সেটাকে আবার রিশিডিউল করবে, ওটা আমার কাজ নয়। ঠিক আছে, বেশ। দ্য মোস্ট কমন কজ অফ আইএমআর ইন ইন্ডিয়া। মোস্ট কমন কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি রেট হচ্ছে লো বার্থ ওয়েট। এলবিডব্লিউ হচ্ছে মোস্ট কমন কজ অফ আইএমআর। দ্য হলমার্ক অফ অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিয়ার ইজ। অ্যাকিউট ভেন্টিলেটর ফেলিয়ারের ক্ষেত্রে হলমার্ক কি থাকে? অ্যান এলিভেটেড পিসিও2, অ্যান এলিভেটেড পিও2, অ্যান এলিভেটেড এসএও2 এবং অ্যান এলিভেটেড এসপিও2। তো পিএসিও2 এবং পিএও2 এই দুটো অপশন রয়েছে। তাহলে যখন ভেন্টিলেটরে ফেলিওর হবে তখন অক্সিজেন নয় কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে এটার অপশন অ্যান্সার হবে অ্যান এলিভেটেড পিএসিও2। ইমিউনোগ্লোবিউলিন অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক। হিউম্যান মিল্ক বা যে কোনো বডি সিক্রেশনসের মধ্যে আইজিএ ইমিউনোগ্লোবিউলিন থাকে। ক্লে কালার্ড স্টুল ইন্ডিকেট। ক্লে কালারের স্টুল কি ইন্ডিকেট করে? আপার জিআই ব্লিডিং, ইম্পেন্ডিং কনস্টিপেশন, অ্যান এফেক্ট অফ মেডিকেশন আর বাইল অবস্ট্রাকশন। তাহলে ক্লে কালারের স্টুল দেখে আমরা কি বুঝবো? বাইলের অবস্ট্রাকশন হয়েছে। ডিসএবিলিটি লিমিটেশন ইজ মোড অফ ইন্টারভেনশন ফর। ডিসএবিলিটি লিমিটেশন কি রকমের মোড অফ ইন্টারভেনশনে পড়ে? প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। তাহলে ডিসএবিলিটি লিমিটেশন হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে পড়ে।
যে কোনো ডিজিজ শুরু হওয়ার আগেই, ডিজিজ হয়নি এরকম যখন অল ওভার সবাইকে আমরা হেলথ এডুকেশন দিচ্ছি সেটা প্রাইমোডিয়াল, রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করছি যখন তারপরে কিছু করছি সেটা প্রাইমারি, ডিজিজ আইডেন্টিফাই হওয়ার পরে যে ট্রিটমেন্ট করছি আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট সেটা সেকেন্ডারি, আর লাস্টে ডিসএবিলিটি লিমিটেশন এবং রিহ্যাবিলিটেশন হচ্ছে টার্সারি প্রিভেনশনের মধ্যে পড়ছে। The total score in ABGAR rating system is ABGAR score total score থাকে 10. Following are the risk factors for complications associated with NSAID use except, তাহলে NSAID use এর complications এর মধ্যে কোনগুলো পড়ে except রয়েছে, কোনটা পড়ে না জানতে চাইছে। Age older than 60 years, obesity, concomitant use of corticosteroids আর tobacco use। তাহলে NSAID use এর complications এর মধ্যে কোনটা পড়বে না risk factor এর কথা জানতে চাইছে, তাহলে এটার অ্যান্সার ওবেসিটি হবে, কারণ এটা এক্সেপ্ট বলেছে। A patient is experiencing anxiety attack, একটা পেশেন্টের অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, the most appropriate nursing intervention should include, তাহলে অ্যাংজাইটি অ্যাটাকের জন্য আমরা কি করতে পারি, টেলিভিশন অন করে দেব, ক্লায়েন্টকে একা ছেড়ে চলে যাব, ক্লায়েন্টের সাথে থাকবো এবং ছোট ছোট সেন্টেন্সে কথা বলবো, আর ক্লায়েন্টকে বলবো অন্য অন্য ক্লায়েন্টের সাথে খেলা করতে। তাহলে শুনেই মনে হচ্ছে যে এটা অপশন সি হবে, কারণ ক্লায়েন্টের সাথে থাকতে হবে যেহেতু তার একটা অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে, এবং তার সাথে একটু একটু করে কথা বলবো যাতে সে তার ফিলিংস গুলোকে ডিসক্লোজ করতে পারে, তার কি মনে হচ্ছে সে সেটা বলার সুযোগ পায়, সেই জন্য আমরা ছোট ছোট শব্দে তার সাথে কথা বলবো। All of the following measures are to be taken in the event of a cholera outbreak in a rural community except, তাহলে এখানে বলছে যে একটা কলেরা আউটব্রেক হয়েছে একটা রুরাল কমিউনিটিতে, তাহলে কোনটা আমরা করব না। নোটিফিকেশন টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটি, তাহলে ডিস্ট্রিক্টের অথরিটিকে আমাকে নোটিফাই করতে হবে, কারণ কি যে কোনো একটা ডিজিজের যখন আউটব্রেক হয় তখন সেটা আমাদেরকে ইনফরমেশন দিতে হয়। ম্যানেজমেন্ট অফ কেসেস বাই ওরাল রিহাইড্রেশন অ্যান্ড টেট্রাসাইক্লিন, ওরাল রিহাইড্রেশন অর্থাৎ ওআরএস। আমরা দেখছি যে কলেরা আউটব্রেক হচ্ছে, তাহলে কলেরা আউটব্রেকের একটা মেন ট্রিটমেন্ট হচ্ছে ওআরএস, এবং এখানে টেট্রাসাইক্লিনের কথা বলা হচ্ছে যেটা একটা অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক থেরাপিটা প্রাইমারি ইম্পর্টেন্সের মধ্যে পড়ে না, সেকেন্ডারির মধ্যে পড়ে, কিন্তু তা সত্ত্বেও এটা আমাদের যে ভিব্রিও কলেরি রয়েছে যার জন্য কলেরা হয় সেটা সেন্সিটিভ থাকে টেট্রাসাইক্লিনের জন্য, তাহলে টেট্রাসাইক্লিন আমাদের ড্রাগ অফ চয়েস হিসেবে আমরা ইউজ করতে পারি, তাহলে এই অপশনটা ঠিক রয়েছে। নেক্সট বলছে ভ্যাকসিনেশন অফ দ্য রিস্ক পপুলেশন অফ দ্য কমিউনিটি, তাহলে যেই সময়ে অলরেডি ডিজিজটা স্প্রেড করে গেছে সেই সময়ে কি আমার ভ্যাকসিনেশন দিয়ে কোনো লাভ হবে, সেই সময় আমার ফোকাস কিসের উপরে থাকা উচিত, যাতে ডিজিজটা ট্রান্সমিট না করে, অর্থাৎ ডিজিজ ট্রান্সমিটেড স্প্রেড অফ ইনফেকশন সেটাকে আমাকে প্রিভেন্ট করতে হবে, তাহলে এই অপশনটা হবে না। ক্লোরিনেশন অফ ওয়েলস, ক্লোরিনেশনও এখানটা ইম্পর্টেন্ট, কারণ আমাকে ইমপ্রুভড ওয়াটার সাপ্লাই করতে হবে, স্যানিটেশন দিতে হবে, তার জন্য সব থেকে কস্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে যে সমস্ত ওয়েলস গুলো রয়েছে সেগুলোকে ক্লোরিনেশন করা, যে সমস্ত ওয়াটার সোর্স রয়েছে যেটা আমার পপুলেশন ইউজ করছে সেটাকে ক্লোরিনাইজ করা, তাহলে অপশন ডিও ঠিক রয়েছে। তাহলে এখানে যেহেতু এক্সেপ্ট ছিল এটার অ্যান্সার কি হবে, অপশন সি। সাইকোপ্যাথোলজিক্যাল রিপিটিং অফ ওয়ার্ডস অফ ওয়ান পার্সন বাই অ্যানাদার ইজ নোন অ্যাজ, তাহলে আমরা ওয়ার্ডে রিপিটেশন করছে যখন একজন পার্সন অন্য একজনের, সাইকোপ্যাথোলজিক্যাল বলা হয়েছে, তো সেটাকে আমরা কি বলবো, ইমোশন, ইলেশন, ইকোলেলিয়া আর ইনিউরেসিস। তাহলে ইকোলেলিয়া বলবো, কারণ ইকোলেলিয়াতে কি করে মানুষ যেটা শুনছে সেটাকে রিপিট করছে। ইন কেস অফ অ্যাকিউট জিআই ব্লিডিং ফ্লুইড রিপ্লেসমেন্ট শুড বিগিন ইমিডিয়েটলি উইথ, তাহলে যখন অ্যাকিউট জিআই ব্লিডিং হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্ট আমাদেরকে কতক্ষণের মধ্যে শুরু করতে হবে, 252,000 ml of crystalloid fluid, 500 to 1500 ml of colloid fluid, 500 to 1000 ml of fresh frozen plasma, none of these। তাহলে অ্যাকিউট জিআই ব্লিডিং হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব, তাহলে ক্রিস্টালয়েড দেবো নাকি কোলয়েড দেবো, তো প্রথমে আমাদেরকে কি দিতে হবে, ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে হবে, যেহেতু জিআই ব্লিডিং হচ্ছে সেই জন্য আমাদেরকে ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে হবে। ক্রিস্টালয়েডের মধ্যে আমাদের যেরকম ফ্লুইড আইভি ফ্লুইড গুলো পড়ে, যেমন এনএস বলো আরএল বলো, এগুলোকে আমরা ক্রিস্টালয়েডের মধ্যে ফেলি, আর কোলয়েড ফ্লুইড বলতে অ্যালবুমিন রয়েছে, ডেক্সট্রান রয়েছে, হিমাক্সিল রয়েছে, এগুলোকে আমরা কোলয়েড ফ্লুইড বলছি। নেক্সট, দ্য ভালভস অফ হার্ট ওপেন অ্যান্ড ক্লোজ ইন রেসপন্স টু, হার্টের ভালভস গুলো ওপেন এবং ক্লোজ হয় কিসের জন্য, প্রেসার গ্রেডিয়েন্ট, লো অক্সিজেন স্যাচুরেশন, হাই কার্বন ডাইঅক্সাইড স্যাচুরেশন আর কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন। কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন তো অবশ্যই রয়েছে হার্টের ওপেন অ্যান্ড ক্লোজ হওয়ার জন্য, কিন্তু যখন একটা ভেন্ট্রিকল ফিল আপ হয়ে যাচ্ছে ব্লাড দিয়ে তখন সেই প্রেসারে কিন্তু ব্লাড যে ভালভটা রয়েছে সেটা ওপেন হচ্ছে এবং পরবর্তী জায়গাতে ব্লাডটা আসছে, তাহলে এটার মেন যে প্রায়োরিটি সেটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্টের উপরে রয়েছে, প্রেসার গ্রেডিয়েন্টের জন্যই ভালভগুলো ওপেন এবং ক্লোজ হচ্ছে। Conscious recognition of one's own maladaptive behavior is known as,
নিজেরই ম্যালঅ্যাডাপ্টিভ বিহেভিয়ারকে যখন নিজে চিনতে পারছে, মানে আমি কোনো কিছু ভুল করছি এবং সেটা আমি চিনতে পারছি, সেই সিচুয়েশনকে কি বলবো? ইনসমনিয়া, ইনসাইট, ইনকোহেরেন্স এবং ইন্টেলিজেন্স। তাহলে বুঝতে পারছো এটা এটা ইনসাইট হবে। নিজের সমস্যাটা যখন নিজে বুঝতে পারছি সেটাকে ইনসাইট বলা হয়। মেন্টাল হেলথ ল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য ইয়ার। মেন্টাল হেলথ ল কবে থেকে স্টার্ট হয়েছে? ইন ইন্ডিয়া বলেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে এটা 2017 হবে। 2017 থেকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের মেন্টাল হেলথের ল শুরু হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে। দ্য মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস ইজ, মোস্ট কমন পোস্টপার্টাম সাইকোসিস হচ্ছে ডিপ্রেশন। পোস্টপার্টাম ডিপ্রেশন হয় বা পোস্টপার্টাম ব্লুজ হয়, তো ডিপ্রেশনটা হচ্ছে মোস্ট কমন। প্যাথোলজিক্যাল কম্পালশন অফ স্টিল ইজ নোন অ্যাজ, চুরি করার যে একটা প্রবণতা যেটা প্যাথোলজিক্যাল হচ্ছে তাকে আমরা ক্লেপ্টোমি। হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাড টেস্ট শুড বি পারফর্মড বিফোর আ ব্লাড ট্রান্সফিউশন? ব্লাড ট্রান্সফিউশনের আগে আমাদেরকে কোন ব্লাড টেস্টটা করতে হয়? প্রথম মিন অ্যান্ড ক্লটিং টাইম, ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ব্লিডিং অ্যান্ড ক্লটিং টাইম, আর কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যান্ড ইলেকট্রোলাইট লেভেলস। তাহলে ব্লাড ট্রান্সফিউশন পারফর্ম করার আগে আমাদেরকে কি টেস্ট করতে হবে? ব্লাড টাইপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। মোস্ট কমন কজ অফ ম্যাটার্নাল মর্টালিটি ইন ইন্ডিয়া, ইনফেকশন, হেমারেজ, হাইপারটেনশন এবং থ্রম্বোসিস। তাহলে ইন্ডিয়াতে সব থেকে বেশি মর্টালিটি হয় কিসের জন্য? ইনফেকশনের জন্য হয় নাকি হেমারেজের জন্য হয়? অ্যান্সার কিন্তু হেমারেজ হবে। ম্যাটার্নাল মর্টালিটি ইন্ডিয়াতে সব থেকে বেশি হচ্ছে হেমারেজের জন্য। আফটার বার্থ অফ দ্য বেবি যদি হেমারেজকে ঠিকমতো কন্ট্রোল করা না যায় বা হেমারেজের উপরে ঠিকমতো ফোকাস করা না হয় তাহলে কিন্তু সেখান থেকে মায়ের মৃত্যু অবধি হতে পারে। তো এটাই আমাদের ইন্ডিয়াতে এখন অবধি মোস্ট কমন কজ রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট স্পেসিফিক অফ সাইকোসিস? সাইকোসিসের ক্ষেত্রে সব থেকে স্পেসিফিক কোনটা থাকে? প্রেশার অফ স্পিচ, নিওলজিজম, ইনকোহারেন্স নাকি পারসিভারেশন? তাহলে সাইকোসিসের জন্য সব থেকে স্পেসিফিক কোনটা? প্রেশার অফ স্পিচ মানে যে কথা বলছে সেটা জোরে কথা বলছে, নিওলজিজম মানে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা, ইনকোহারেন্স মানে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, আর পারসিভারেশন রয়েছে। এটা বলতেও বোঝায় ধরো ওই একই রকমের একটা কথা বারবার বারবার করে রিপিট করছে, তো সেটাকে পারসিভারেশন বলছে। তাহলে স্পেসিফিক্যালি সাইকোসিসের জন্য কোনটা পাবো আমরা? স্পেসিফিক্যালি সাইকোসিসের জন্য নিওলজিজম পাবো, যেখানে নতুন নতুন শব্দ তৈরি করছে। দেখো সাইকোসিস মানে আমরা বুঝছি যে একটা পাগলামি টাইপের কিছু একটা, তো সেখানে শুধুমাত্র একই একই কথা বারবার রিপিট যদি কেউ করে বা জোরে কেউ প্রেসারে কথা বলছে, সেটা থেকে যদি কেউ নতুন নতুন শব্দ তৈরি করছে যেগুলো হয়তো কোনো অর্থই নেই, তাহলে সেটাকে আমি বেশি পাগলামি বলতে পারি, তাই না? তাহলে এটার অ্যান্সার নিওলজিজম হচ্ছে। নেক্সট, হু কোলাবোরেটস ডাইরেক্টলি উইথ দ্য ক্লায়েন্ট টু এস্টাবলিশ অ্যান্ড ইমপ্লিমেন্ট আ প্ল্যান অফ কেয়ার? তাহলে একটা প্ল্যান অফ কেয়ারকে ইমপ্লিমেন্ট করার জন্য ডাইরেক্টলি ক্লায়েন্টের সাথে কে মিট করছে? প্রাইমারি নার্স, নার্স ক্লিনিশিয়ান, ক্লিনিক্যাল স্পেশালিস্ট নাকি নার্স কোঅর্ডিনেটর? তাহলে এটা প্রাইমারি নার্স হবে, যে বেড সাইডে নার্সিং কেয়ার দিচ্ছে তার কথাই বলা হচ্ছে। হুইচ among the following is not a complication of twin pregnancy? টুইন প্রেগনেন্সির কমপ্লিকেশন নয় কোনটা? লো বার্থ ওয়েট, পোস্ট ম্যাচুরিটি, অ্যাবর্শন আর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে কমপ্লিকেশন নয় কোনটা বলেছে? নট বলা আছে। তাই লো বার্থ ওয়েট হয় টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে, অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা থাকে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, কিন্তু পোস্ট ম্যাচুরিটি একটা কমপ্লিকেশনের মধ্যে পড়ে না। নিউরাল টিউব ডিফেক্ট ক্যান বি প্রিভেন্টেড বাই অ্যাডমিনিস্টারিং। ভীষণই কমন একটা কোশ্চেন। প্রিনেটাল ফলিক অ্যাসিড আমরা দিয়ে থাকি নিউরাল টিউব ডিফেক্টকে প্রিভেন্ট করার জন্য, বা এরকমও কোশ্চেন থাকে যে নিউরাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা কোন মানে ফুড আইটেম বা ফুড কম্পোনেন্ট আমরা দিয়ে থাকি, সেটাও ফলিক অ্যাসিড অ্যান্সার হয়। দ্য প্রগনোসিস ফর পেশেন্টস উইথ শক ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস এক্সেপ্ট। তাহলে দেখো এত কোশ্চেন পড়ছি, প্রচুর কোশ্চেনের মধ্যে কিন্তু এক্সেপ্ট রয়েছে, নট রয়েছে, যেগুলো মানে চোখে পড়ে না। তো এই জায়গাটা দেখার জন্য বা এইরকম ভুল এড়ানোর জন্য তোমাদেরকে কিন্তু কোশ্চেনটা খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। এমনিতে এক্সামের সময় অনেকটা টেনশন কাজ করে, তার মধ্যে হচ্ছে যে পুরো কোশ্চেন পেপারটা 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করার একটা চাপ থাকে, তো তার মধ্যে তাড়াহুড়ো করে কোশ্চেন পড়তে গিয়ে এক্সেপ্ট গুলো নট গুলো কিন্তু মিস হয়ে যায়, এবং সেটা মিস হলেই জানা কোশ্চেন ভুল হয়ে যাবে, যেটা একদমই করা যাবে না। তাহলে কোশ্চেন অবশ্যই খুব ভালো করে পড়বে। তাহলে এখানে বলছে যে একটা শকের পেশেন্ট, তার প্রগনোসিসটা কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করবে না? দ্য টাইপ অফ শক, দ্য কজ অফ শক, দ্য লেন্থ অফ দ্য শক স্টেট আর প্রি এক্সিস্টিং পেশেন্ট ফ্যাক্টরস। তাহলে দেখো পেশেন্টের যে শক হয়েছে, কিরকম টাইপের শক হয়েছে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেমন কার্ডিওজেনিক শক হলো নাকি হেমারেজিক শক হলো নাকি হাইপোভলিমিক শক হলো নাকি সেপটিক শক হলো। তাহলে কিরকম শক হয়েছে না জেনে আমরা তার ট্রিটমেন্ট করতে পারবো না, তাহলে টাইপ অফ শকটা ইম্পর্টেন্ট।
দ্য লেন্থ অফ দ্য শক স্টেজ, অর্থাৎ শকে কতক্ষণ ধরে রয়েছে, সেটা একদম ভীষণই বড় একটা ফ্যাক্টর যে কতক্ষণ ধরে পেশেন্টের শকে রয়েছে। প্রি এক্সিস্টিং পেশেন্ট ফ্যাক্টর, অর্থাৎ ধরো একটা কার্ডিওজেনিক শক হয়েছে একটা পেশেন্টের, তাহলে তার আগে থেকে কি কি ডিজিজ ছিল বা আগে থেকে কোন কোন ফ্যাক্টর তার মধ্যে কাজ করছিল সেটা আমাকে জানতে হবে। আর দ্য কজ অফ শক, অর্থাৎ শকটা কেন হলো, শকটা কেন হলো থেকে বাকি কারণগুলো বেশি ইম্পর্টেন্ট না? তাহলে শকটা কেন হলো সেটাকে আমরা কিন্তু বাদ দিতে পারি, তাই না? তা না হলে কি রকমের শক, কতক্ষণ ধরে শকে রয়েছে, আগে কি কি ডিজিজ ছিল, সেগুলো কিন্তু আমার ট্রিটমেন্টের জন্য ভীষণ দরকার, বা সেগুলো ছাড়া ট্রিটমেন্ট করা পসিবল নয়। বেশ, তারপর বলছে ফলোয়িংস আর দ্য নার্সিং ইন্টারভেনশন ফর দ্য পেশেন্ট অ্যাট রিস্ক ফর ইনজুরি ফ্রম লো রেড ব্লাড সেল কাউন্ট, আবার একটা এক্সেপ্ট। তাহলে এখানে বলছে লো রেড ব্লাড সেল কাউন্ট, তার জন্য আমাদের একটা রিস্ক ফর ইনজুরি রয়েছে পেশেন্টের, তাহলে কোন নার্সিং ইন্টারভেনশনটা আমরা করব না? অপশন রয়েছে অ্যাভয়েড প্রলং টুনিকেট ইউজ, এলিভেট দ্য পেশেন্টস হেড অন পিলোস ফর শর্টনেস অফ ব্রিথ, অ্যালাউ ফর রেস্ট বিটুইন পিরিয়ডস অফ অ্যাক্টিভিটি, প্রোভাইড এক্সট্রা ব্ল্যাঙ্কেটস ইফ দ্য পেশেন্ট ফিলস টু কুল। তাহলে লাস্ট থেকে যদি দেখি, প্রোভাইড এক্সট্রা ব্ল্যাঙ্কেটস ইফ দ্য পেশেন্ট ফিলস কুল, তাহলে পেশেন্টের ঠান্ডা লাগছে, পেশেন্টের ঠান্ডা লাগবে কেন? কারণ আরবিসি কাউন্ট কম আছে বললাম, তাহলে টিস্যু পারফিউশন কম রয়েছে, টিস্যু পারফিউশন কম রয়ে গেলে সেখানে একটা কম্পেনসেটরি মেকানিজম, মানে এটা অ্যানিমিয়া বা শকের জন্য লো টিস্যু পারফিউশন থাকে, তাহলে সেই জায়গাতে পেশেন্টের কোল্ড স্ট্রেস হয়ে যেতে পারে। যদি কোল্ড স্ট্রেস হয়ে যায় তাহলে সেখানে অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাবে, এবং যদি অক্সিজেন কনজাম্পশন আমাকে ঠান্ডা লাগার জন্য বেড়ে যায়, তাহলে বাকি যে ভাইটাল অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোতে অক্সিজেনের কম্প্রোমাইজ হয়ে যাবে, তাহলে সেই কারণে পেশেন্টের যদি ঠান্ডা লাগে সেটা লাগতে দেওয়া যাবে না, তাকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিতে হবে ওয়ার্মথ প্রোভাইড করার জন্য। তাহলে এটা ঠিক আছে। অ্যালাউ ফর রেস্ট বিটুইন পিরিয়ডস অফ অ্যাক্টিভিটি, তাহলে পেশেন্টের যেহেতু আরবিসি কাউন্ট কম, তার জন্য অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই হচ্ছে না, সেই কারণে পেশেন্ট কাজ করতে করতে হাঁপিয়ে পড়বে, সেই জন্য কাজের মধ্যে মধ্যে তাকে রেস্ট দিতে হবে, এটাও ঠিক আছে। নেক্সট বলছি এলিভেট দ্য পেশেন্টস হেড অন পিলোস ফর শর্টনেস অফ ব্রিথ, তাহলে এখানে টিস্যু হাইপক্সিয়া হচ্ছে, যেহেতু আরবিসি কাউন্ট কম, তার জন্য শর্টনেস অফ ব্রিথ হতে পারে, তাহলে শর্টনেস অফ ব্রিথ হলে পেশেন্টের পজিশনিংটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে, তাহলে লাং এক্সপেনশন যাতে ম্যাক্সিমাম হয় তার জন্য আমরা পেশেন্টকে সেমি ফাউলার্স পজিশন বা ফাউলার্স পজিশন দিতে পারি, তো সেই কারণে আমরা কি করছি, পেশেন্টের হেডটাকে পিলোর ওপরে দিচ্ছি, তাহলে এই অপশনটাও ঠিক রয়েছে। লাস্ট অপশন রয়েছে অ্যাভয়েড প্রলং টুনিকেট ইউজ, অ্যাভয়েড প্রলং টুনিকেট ইউজ আমরা করি কখনো কখনো কিছু কিছু ল্যাবরেটরি টেস্টের অ্যাকুরেসির জন্য আমাদেরকে টুনিকেট ইউজটা প্রলং করতে বারণ করা হয়, কারণ সেক্ষেত্রে কি হয়, পটাশিয়াম লেভেলগুলো ইনক্রিজ করে দেয়, কোয়াগুলেশন স্টাডিজের অল্টারেশন হয়ে যায়, তো সেই জন্য আমরা কি করি, প্রলং টুনিকেট ইউজটাকে অ্যাভয়েড করি, কিন্তু সেটা আমাদের এই আরবিসি কাউন্ট কমের সাথে রিলেটেড নয়, তো সেই কারণে অ্যানিমিয়া বা এরকম সিচুয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা অতটা আমার প্রায়োরিটি ইন্টারভেনশনের মধ্যে পড়ছে না, তো তাহলে এটার অ্যান্সার অপশন এ হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ডেভেলপমেন্টাল মাইলস্টোনস ইজ এক্সপেক্টেড ফ্রম আ 2 years ওল্ড চাইল্ড, 2 বছরের বাচ্চা থেকে আমরা কোন ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা এক্সপেক্ট করতে পারি? ইউজেস আ স্পুন টু ইট, ইউজেস আ কাপ টু ড্রিঙ্ক, ইউজেস আ নাইফ ফর কাটিং ফুড, পোর মিল্ক ইনটু আ কাপ। 2 বছরের বাচ্চা একটা কাপ ইউজ করে খাওয়ার বা যে কোনো ড্রিঙ্ক করতে পারবে, এটা অপশন অ্যান্সার হবে। হাইয়েস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল ইজ, ফিটাল স্কালের সব থেকে বড় ডায়ামিটার হচ্ছে মেন্টো ভার্টিকাল, এটা মুখস্থ রাখবে। হাইয়েস্ট ডায়ামিটার অফ ফিটাল স্কাল থাকে মেন্টো ভার্টিকাল। মোস্ট কমন সাইড এফেক্ট অফ আইওসিডি ইউজ, আইওসিডি ইউজের মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো বা হেভি ব্লিডিং। As defined by Freud, the ego is that part of the mind that contains, অর্থাৎ ফ্রয়েডের ডেফিনেশন ওয়াইজ ইগো মাইন্ডের কোন পার্ট, যেটার মধ্যে কি থাকে? The basic instinct and urges, the conscience, the ability to respond to the realities of everyday life are all elements of the holistic person. তাহলে বেসিক ইনস্টিংক্ট এবং আর্জেস গুলোকে আমরা আইডি ইড বলি, কনসায়েন্সকে আমরা বলি সুপার ইগো, তাহলে এটা হচ্ছে সুপার ইগো, আর এবিলিটি টু রেসপন্ড টু দ্য রিয়ালিটিস অফ এভরিডে লাইফ এটাকে আমরা বলছি ইগো। টেট্রোলজি অফ ফ্যালোড ইজ ক্যারেক্টারাইজড বাই, টেট্রোলজি অফ ফ্যালোডের মধ্যে কি কি থাকে? পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা হচ্ছে একদম কারেক্ট অপশন। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট চেস্ট এক্স-রে ইজ ফলস, চেস্ট এক্স-রের জন্য কোন স্টেটমেন্টটা ফলস? বিফোর দ্য প্রসিডিওর দ্য পেশেন্ট শুড রিমুভ অল জুয়েলারি, মেটালিক অবজেক্টস অ্যান্ড বাটনস অ্যাবভ দ্য ওয়েস্ট, এটা ঠিক রয়েছে। সাইন কনসেন্ট ইজ নট রিকোয়ার্ড, একটা চেস্ট এক্স-রে হচ্ছে একটা বেসিক ইনভেস্টিগেশন, তো এটার জন্য কনসেন্ট লাগে না। ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড মেডিকেশনস আর অ্যালাউড বিফোর দ্য টেস্ট, এটাও একদম ঠিক রয়েছে। নো কন্ট্রাইন্ডিকেশনস এক্সিস্ট ফর দিস টেস্ট, অবশ্যই নয়,
কারণ কন্ট্রাইন্ডিকেশনস থাকে, যেমন প্রেগনেন্টদের ক্ষেত্রে আমরা করতে পারি না, রেডিয়েশনের জন্য আমাদের বডিতে এফেক্ট করে অবশ্যই, তো সেই জন্য এটা ভুল রয়েছে, ফলস বলেছে, তো এটা ফলস। সাইকোসোশ্যাল থিওরি ইজ প্রোপাউন্ডেড বাই, সাইকোসোশ্যাল থিওরি আমাদের কে দিয়েছিলেন? সিগমুন্ড ফ্রয়েড, এরিক এরিকসন, জিন প্যাজেট, আর নান অফ দিস। তাহলে এটার অ্যান্সার হবে এরিক এরিকসন। সাইকোসোশ্যাল থিওরি দিয়েছে এরিক এরিকসন, সাইকোসেক্সুয়াল থিওরি দিয়েছে সিগমন্ড ফ্রয়েড, আর জিন প্যাজেটের হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরি। মিড ডে মিল প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া, মিড ডে মিল প্রোগ্রাম স্টার্ট হয়েছিল 1961-এ। নেক্সট, দ্য umbilical cord contains following blood vessels, umbilical cord এর মধ্যে কোন ব্লাড ভেসেলস থাকে? AVA দিয়ে মনে রাখবে, AVA অর্থাৎ দুটো আর্টারি এবং একটা ভেন। তাহলে অ্যান্সার অপশন এ। লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপল ইজ বেস্ট অ্যাসেসড বাই, পিপলের লিভিং স্ট্যান্ডার্ডটা সব থেকে ভালো আমরা কিভাবে অ্যাসেস করতে পারি? IMR, MMR, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, আর ডেথ রেট। তাহলে লিভিং স্ট্যান্ডার্ড বলেছে, তাহলে লিভিং স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। দ্য মেজর কন্ট্রিবিউশন ইন অ্যামনিওটিক ফ্লুইড ইজ বাই, অ্যামনিওটিক ফ্লুইডের মেজর কন্ট্রিবিউশনে কি থাকে? ফিটাল ইউরিন, ফিটাল প্লাজমা, মাদার্স প্লাজমা, আর মাদার্স ইউরিন। তাহলে মাদার্স ইউরিনটা তো একদমই অ্যাবসার্ড একটা অপশন, তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের মেন কম্পোনেন্ট হচ্ছে ফিটাল ইউরিন, সেই কারণেই যদি রিনাল অ্যাজেনেসিস থাকে সেখানে কিন্তু আমাদের অলিগোহাইড্রামিয়াস হয়ে যায়। নেক্সট, বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ ইজ বেসড অন, বায়োমেডিক্যাল কনসেপ্ট অফ হেলথ কিসের উপরে বেস করে রয়েছে? জার্ম থিওরি অফ ডিজিজ, অ্যাবসেন্স অফ পেন, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্টরস, ইকুইলিব্রিয়াম বিটুইন ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ হেলথ বেস করে রয়েছে জার্ম থিওরি অফ ডিজিজ, জার্ম থিওরি অর্থাৎ এজেন্ট অফ এনভায়রনমেন্টের যে থিওরি সেটার কথা বলা হচ্ছে। দ্য টাইপ অফ প্লে আ টডলার ইজ এনগেজড ইন, টডলারদের জন্য যে প্লেটা রয়েছে সেটা কোনটা? সলিটারি প্লে, কোঅপারেটিভ প্লে, প্যারালাল প্লে, আর গ্রুপ প্লে। তাহলে টডলারদের জন্য রয়েছে প্যারালাল প্লে, দুজনে পাশাপাশি বসে খেলাধুলো করছে, একে অন্যের সাথে খেলছে না, কিন্তু নিজের নিজের খেলনা নিয়ে পাশাপাশি বসে খেলছে। হাই পিচড ক্রাই ইজ সিন ইন, হাই পিচ ক্রাই আমরা কোথায় দেখতে পাই? হাঙ্গার, অ্যাঙ্গার, ম্যাটার্নাল ডিপ্রাইভেশন, আর ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। ইন্ট্রাক্রেনিয়াল টেনশন হচ্ছে এটার অ্যান্সার, হাই পিচ ক্রাই দেখতে পাবো বাচ্চাদের মধ্যে। হুইচ অফ দ্য ফলোইং is a sign or symptom of a hemolytic reaction to blood transfusion, blood transfusion এর hemolytic reaction অর্থাৎ যখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে সেলে, তো তখন আমরা কি সাইন সিমটমস দেখতে পাবো? হিমোগ্লোবিনিউরিয়া, চেস্ট পেন, আর্টিকেরিয়া, আর ডিস্টেন্ডেড নেক ভেন। তাহলে আর্টিকেরিয়া বা স্কিন র্যাশ দেখা যায়, স্কিনের মধ্যে রেড রেড র্যাশ বেরিয়ে যায়, বা কখনো হচ্ছে ইচিং হচ্ছে, সেটাই একটা হিমোলাইটিক রিয়াকশন অফ ব্লাড ট্রান্সফিউশন। The two blood vessels most commonly used for TPN infusion are, TPN বা টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, এটা দেওয়ার জন্য আমরা কোন দুটো ব্লাড ভেসেলসকে মেনলি ইউজ করে থাকি? সাবক্লেভিয়ান এন্ড জুগুলার, ব্রাকিয়াল এন্ড সাবক্লেভিয়ান, ফিমোরাল এন্ড সাবক্লেভিয়ান, আর ব্রাকিয়াল এন্ড ফিমোরাল। তাহলে সাবক্লেভিয়ান এবং জুগুলার ভেন এই দুটোকে মেনলি টার্গেট করা হয় টিপিএন ইনফিউশনের জন্য। লাস্ট পাতায় চলে এসেছি আমরা। A patient who refuses to take bath, stating that water and soap are poisoned, is a typical example of, তাহলে এখানটায় কি হচ্ছে দেখো, একজন পেশেন্ট স্নান করতে চাইছে না, সে বলছে যে তার সাবান এবং জলের মধ্যে পয়জন দেওয়া রয়েছে। তাহলে এটা কি রকম? সুইসাইডাল আইডিয়েশন, ডিলিউশন, নেগেটিভিজম, আর হ্যালুসিনেশন। তাহলে এটা হ্যালুসিনেশন হবে নাকি ডিলিউশন হবে? এটা হচ্ছে এটা ফিক্স ফলস বিলিফ, তাই না? তাহলে এটাকে আমরা ডিলিউশন বলতে পারি, কারণ মানে হ্যালুসিনেশন হলে মানুষের মনে হচ্ছে যে আমাকে কেউ ক্ষতি করতে চাইছে, আমাকে কেউ মেরে ফেলতে চাইছে, এগুলো হচ্ছে হ্যালুসিনেশন, সেখানে কাউকে দেখতে পাচ্ছে বা কারো কথা শুনতে পাচ্ছে। কিন্তু এখানে দেখো একটা অন্যই কথা বলছে যে আমার জলের মধ্যে বিষ মেশানো রয়েছে, আমি মারা যাবো। তাহলে এটা কিন্তু একটা বিলিফ, এখানে সে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, তাই না? তাহলে এটাকে আমরা ডিলিউশন বলতে পারি। 50% glucose and regular insulin is used for the management of hyperkalemia. হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টের জন্য আমরা 50% গ্লুকোজের মধ্যে ইনসুলিন বা 25% গ্লুকোজের মধ্যে ইনসুলিন এইভাবে ইনফিউশন দিই, যাতে হাইপারক্যালেমিয়াটা কারেকশন হয়। তাহলে এটা কেন হচ্ছে? স্টেবিলাইজেস দ্য ইরিটেবিলিটি অফ কার্ডিয়াক ম্যাসেল, ইমপ্রুভস মেটাবলিক অ্যাসিডোসিস, ট্রান্সপোজ পটাশিয়াম ফ্রম এক্সট্রাসেলুলার টু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, বাইন্ডস দ্য পটাশিয়াম আয়ন ফর এক্সক্রিশন ইন দ্য ফিসিস। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি, যেখানে পটাশিয়ামটাকে আমরা এক্সট্রা সেলুলার থেকে ইন্টারসেলুলার কম্পার্টমেন্টে ট্রান্সপোর্ট করে নিচ্ছি, যার ফলে পটাশিয়ামের ভ্যালুটা একটু কমে যাবে। লাইফ স্প্যান অফ ফিটাল আরবিসি,
ফিটাল আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 80 ডেজ, 80 দিন। Early breast cancer detection in asymptomatic individuals above 40 years of age include, তাহলে আর্লি ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের জন্য যারা অ্যাসিম্পটোমেটিক ইন্ডিভিজুয়াল রয়েছে অ্যাবভ 40 ইয়ার্স অফ এজ তাদের ক্ষেত্রে আমরা কি করব? ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বাই হেলথ প্রফেশনাল এভরি 3 ইয়ার্স ইন্টারভেল, অ্যানুয়াল ম্যামোগ্রাম, অ্যানুয়াল প্যাপ টেস্ট, এন্ডোমেট্রিয়াল বায়োপসি। তাহলে প্যাপ টেস্ট আর এন্ডোমেট্রিয়াল বায়োপসি আমাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য প্রয়োজন নেই। অ্যানুয়াল ম্যামোগ্রাম হতে পারে বা এটা হতে পারে। তাহলে 3 বছরের ইন্টারভ্যালে আমার হেলথ প্রফেশনালদেরকে এক্সামিনেশন করানোর প্রয়োজন নেই, আমরা অ্যানুয়াল ম্যামোগ্রাম করব। By which the effectiveness of nurse-client communication is best validated. তাহলে এখানে বলছে যে by which the effectiveness of nurse-client communication is best, কোনটাকে বেস্ট ভ্যালিডেট করবে? ক্লায়েন্ট ফিডব্যাক থেকে বুঝবো, মেডিকেল অ্যাসেসমেন্ট দেখে বুঝবো, হেলথ টিম কনফারেন্স দেখে বুঝবো, নাকি ক্লায়েন্টের ফিজিওলজিক অ্যাডাপ্টেশন দেখে বুঝবো? তাই নার্স ক্লায়েন্টের কমিউনিকেশন এফেক্টিভ হয়েছে কিনা সেটা আমরা ক্লায়েন্টের ফিডব্যাক দেখেই বুঝতে পারবো, তার ফিডব্যাকের উপরে ডিপেন্ড করবে। লাস্ট কোশ্চেন, unconscious defense mechanism in which the person undergoes a partial or total return to earlier patterns of adaptation is known as, তাহলে এটা একটা ডিফেন্স মেকানিজম থেকে কোশ্চেন। এখানে বলছে যে একটা আনকনসিয়াস ডিফেন্স মেকানিজমের কথা বলা হচ্ছে যেখানে একটা আর্লিয়ার প্যাটার্ন অফ আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে আসছে। তাহলে এটা রিগ্রেশন হবে নাকি রিপ্রেশন হবে? এটা রিগ্রেশন হবে। রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, একটা আর্লিয়ার ডেভেলপমেন্টাল স্টেজে ফিরে যায়, অর্থাৎ একটা বড় মানুষের মধ্যে আমরা টেম্পার ট্যান্ট্রাম দেখতে পারি। আর রিপ্রেশনের সাথে সাপ্রেশন মনে রাখবে, যেখানে কোনো ইমোশনাল স্টেট গুলোকে আনকনসিয়াসলি আমাদের আনকনসিয়াসে চলে যাচ্ছে, আর একটা কনসিয়াসলি আমরা একটু পিছিয়ে রাখছি অন্য কাজ করার জন্য, ঠিক আছে? যেটাকে সাপ্রেশন বলা হচ্ছে, যেটা কনসিয়াসলি করছি, যেটা আনকনসিয়াসলি হচ্ছে সেটাকে রিপ্রেশন বলা হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 2021-এর পোস্ট বেসিকের কোশ্চেন। বলো তোমাদের কেমন লাগলো এই কোশ্চেন পেপারটা, তোমরা কত স্কোর করতে পারতে যদি এই কোশ্চেনে তোমরা পরীক্ষা দিতে? থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।